প্রিয় জি শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তাপগতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা শুরুতে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কিভাবে নির্ণয় করতে হয় সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই টপিকটা পড়তে গেলে আমাদের গত লাস্ট ক্লাসে যে সিভির মানটা আমরা বের করেছিলাম, সিভি ইকুয়াল টু এফ বাই 2 ইন্টু আর, এটা আমরা প্রমাণ করেছিলাম কিভাবে এই সমীকরণটি আসে। তো এই সমীকরণ ব্যবহার করেই কিন্তু আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিভির মান বের করব, আর সিভির মান পেয়ে গেলে আবার যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিপিও বের করা যায়। আর সিপি আর সিভির অনুপাতকে কি বলা হয়? গামা বলা হয়। আচ্ছা, তো এখন যদি আমার গ্যাসটি এক পরমাণু গ্যাস হয়, ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, তো সেই গ্যাসগুলোর ক্ষেত্রে তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মানটা কত বলো তো? এফ ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো বলো? 3। এফ ইজ ইকুয়াল টু 3। একজন স্টুডেন্ট বলতে পেরেছে, ধন্যবাদ তোমাকে। তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। তাহলে আমার এই উপরের সমীকরণটা ইউজ করো, এটা সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এটাই আমাদের মূল ইকুয়েশন। কিভাবে আসে প্রমাণ তো গত দিনে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই এফ এর মানটা যদি 1 নং সমীকরণ অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি বলো? তাহলে আমরা সিভি দ্যাট ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, এফ এর জায়গায় 3 বসাতে হবে, তাই না? তাহলে 3/2 ইন্টু কত? 8। তাহলে আমরা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ ব্যবহার করেই কিন্তু সিভির মানটা বের করতে পারি। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি সিভি পেয়ে যাই তাহলে আমাদের জানা আছে যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে আমরা ফাইনালি সিপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? সিভি প্লাস আর। সিবি প্লাস আর। আচ্ছা, তো সিভির পরিবর্তে আমাদের কি জানা আছে? 3/2 ইন্টু আর প্লাস আর, তো আগে থেকে এখানে আছে, তাই না? তো এটা যদি আমরা যোগ করি, লসাগু করা হয়, তাহলে ফাইনালি এখানে কি তৈরি হচ্ছে বলো? 5/2 স্যার 5/2 ইন্টু আর। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করেই কিন্তু আমরা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান বের করতে পারি। ঠিক আছে, তা আমরা সিপি পেয়ে গেলাম, সিভি পেয়ে গেলাম, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গামা? তাহলে আমরা জানি যে গামা দ্যাট ইজ ইকুয়াল টু, অতএব আমরা লিখছি গামা দ্যাট ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড সিভি। তো সিপি মানে কত? 5/2 ইন্টু আর হোল ডিভাইডেড সিভি। তো সিভি মানে কত? 3/2 ইন্টু আর। তাহলে এই আর কাটাকাটি হবে, এই টু আর এই টু কাটাকাটি হবে, কাটাকাটি হলে ফাইনালি তৈরি হবে দেখো 5/3। তো দ্যাট ইজ ইকুয়াল টু 5/3, অর্থাৎ 5 কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসছে বলো তো? তাহলে স্যার আমরা 1.67। হ্যাঁ, তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা 1.67। 1.67। তো এই যে আমার গামার মান যদি কোনো জায়গায় যদি দেখো যে গামা যদি 1.67 হয়, তাহলে এটাকে আমরা কত পরমাণু গ্যাস বলবো বলো? এই যে স্যার এক পরমাণু। এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাস। তাহলে আমরা গামার মান থেকে কি বলে দিতে পারি বলো তো? গ্যাসের আণবিক গঠন বলে দিতে পারি। আণবিক গঠন বলতে বোঝানো হয় যে গ্যাসটা এক পরমাণু, দ্বিপরমাণুক নাকি বহু পরমাণুক, সেইটা কিন্তু আমরা বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গামার মান যদি, অথবা এইভাবেও আমরা বলে দিতে পারি যে সিভি যদি 3/2 আর হয় সেটা এক পরমাণু গ্যাস, অথবা সিপি যদি 5/2 আর হয় সেটাও এক পরমাণু গ্যাস, অথবা আমরা গামার মান থেকে বলে দিতে পারি। যে কোনো একটা মনে রাখবে, গামাটা মনে রাখা সবচেয়ে সহজ। তাহলে গামার মান হচ্ছে 1.67 হলে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই এটি একটি এক পরমাণু গ্যাস। তাহলে দেখো তো, যে কোনো গ্যাস, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই যে গামার মানটা আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো দ্বিপরমাণু গ্যাস। আচ্ছা, দ্বিপরমাণু সমীকরণ কিন্তু এই যে এক নং যে সমীকরণটা আছে সেটাই কিন্তু আমরা বারবার ইউজ করব। ঠিক আছে, তো তাহলে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এখন তোমরা নিজেরাই বলো, আকাশ কর্মকার বলো, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম সেটা কত বলো? স্যার 5। ভেরি গুড, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে, আমি একটু লিখে নিই আগে, তাহলে দ্বিপরমাণু গ্যাস। তো দ্বিপরমাণু গ্যাস কারা সেটা তো আমরা নিশ্চয় জানি, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম আকাশ কর্মকার বলে দিয়েছে 5। আচ্ছা, তাহলে আমরা সেটাই নিলাম, হ্যাঁ অবশ্যই 5। তো আমরা এই 5টা, এফ এর মান 5 কোথায় বসাবো? এই যে 1 নং সমীকরণে বসাবো। এটাই মূল ইকুয়েশন আমাদের, এইটা সিভি ইকুয়াল টু F/2 ইন্টু আর। তাহলে আমরা ওখানে যদি মানটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি বলো? তাহলে আমরা সিভির মানটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ 5/2 ইন্টু আর। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? সিভি বের করব দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। সো হোয়াট ইজ সিপি? তাহলে সিপি দ্যাট ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু সিভি মানে হচ্ছে 5/2 ইন্টু আর প্লাস আর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখন নিজেরাই সম্ভবত পারবে তোমরা। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে বলো?
5 আর 4 যোগ করলে কত হবে? 9 হবে, তাই না? তাহলে 9/2 ইনটু না 9 না 7 হচ্ছে, তাই না? তাহলে কত হচ্ছে? জি স্যার 7/2 into r 2 ইনটু 7/2 হ্যাঁ 7/2 হচ্ছে লসাগু করলে। তাহলে এই যে এটা আমরা ব্যবহার করে সিপি পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে সিভি আর এটা হচ্ছে সিপি। সো হোয়াট ইজ গামা? তাহলে গামা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো যে সিপি ডিভাইডেড সিভি, তাই না? তাহলে সিপি মানে কত? সিপি মানে হচ্ছে 7/2 ইনটু r আর সিভির মান হচ্ছে 5/2 ইনটু r। তো আর ক্যান্সেল, 2 ক্যান্সেল। তাহলে ফাইনালি আমার এখানে তৈরি হচ্ছে 7/5। তো 7 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে গামা কত আসতেছে একজন বলো দেখি? 1. স্যার 1.4 1.4। তাহলে গামার মান যদি 1.4 হয় তাহলে এটা অবশ্যই কি গ্যাস হবে? ওই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বিপরমাণু যে গ্যাসগুলো আছে সেই গ্যাস। 1.41 তাহলে দেখো এটা বুঝতে পেরেছো কিনা? একইভাবে বহু পরমাণুর যে গ্যাসটা, বহু পরমাণুকের আবার স্ট্রাকচার আছে, তাই না? তো সেই স্ট্রাকচারটা আমরা বিবেচনা করব না। বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওই স্বাধীনতার মাত্রাটাকে 6 বিবেচনা করা হয়। তাহলে সেই বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এখন স্বাধীন আমি একটু লিখে নিই আগে বহু পরমাণু গ্যাস। আচ্ছা, বহু পরমাণু গ্যাসের দুইটা উদাহরণ দাও সাব্বির। সাব্বির দুইটা উদাহরণ দাও বহু পরমাণু গ্যাসের। যেমন সালফিউরিক অ্যাসিড, সালফার সালফিউরিক, ডাইঅক্সাইড, সালফিউরিক তো অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এত জটিল জটিল নামে চলে যাচ্ছে তোমরা। অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ওজোন, ওজোন। স্যার ওজোন গ্যাস, হ্যাঁ, এগুলো কেমিস্ট্রিতে বহু গ্যাস পড়েছে তোমরা। আচ্ছা, তো বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমাদের মিথেন গ্যাস। হ্যাঁ অনেক গ্যাস আছে, অনেক। আচ্ছা, তাহলে সেটার ডিগ্রি অফ ফ্রিডমটাকে আমরা মোটামুটি 6 বিবেচনা করা হয়। আর একটা 7ও আছে, তো মোটামুটি এখানে 6টাই বেশি ব্যবহার করা হয়। তো তাহলে F equal to যদি 6 হয় তাহলে সিভির মানটা কত পাচ্ছি আমরা? 6 divided 2 into r that is equal to কত? 3r, তাই না? তাহলে RCP is equal to কত হবে? CV plus r, so that is equal to 3r plus r, that is equal to কত? 4r। তাহলে এই যে 3r এটা হচ্ছে তোমার CV আর 4r এটা হচ্ছে তোমার CP। তাহলে আমাদের গামা কত? তাহলে গামা আমরা পেয়ে যাচ্ছি গামা that is equal to CP divided CV, that is equal to 4r divided 3r, that is equal to কত আসে? ভাগ করলে কত হয় বলো তো? আর তো কাটাকাটি হয়ে যাচ্ছে। 1.33 তাহলে গামার মান হচ্ছে 1.33। তাহলে দেখো আমরা গামার মান থেকে বলে দিতে পারি গ্যাসের আণবিক গঠনটা, যে গামার মান যদি 1.33 হয় তাহলে সেটা বহু পরমাণু গ্যাস, গামার মান যদি 1.4 হয় সেটা দ্বিপরমাণু গ্যাস, আর গামার মান যদি 1.67 হয় তাহলে সেটা হচ্ছে এক পরমাণু গ্যাস। তাহলে এই যে গামার মানটা যে আমরা বের করলাম তার আগে আমাদের কার মান বের করতে হয়েছে? উত্তর হচ্ছে সিপি এবং সিভি। তাহলে এই সিপি সিভি বের করতে গিয়ে দেখো আমরা সিভির একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন আমরা গত লাস্ট ক্লাসে প্রতিপাদন করেছিলাম। এই যে সিভি দ্যাট ইজ ইকুয়াল টু F/2 ইনটু r। এই সমীকরণ ব্যবহার করে কিন্তু বাকি এই যে ক্যালকুলেশন গুলো করা হচ্ছে, এই ক্যালকুলেশন গুলো তো একেবারে ইজি। শুধু স্বাধীনতার মাত্রাটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে। তাহলে আমরা এই 1 নং সমীকরণ ব্যবহার করে সিভি পেয়ে যাব, আর সিভি পেলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সেই সমীকরণ থেকে আমরা সিপি পেয়ে যাব। আর গামাটা হচ্ছে সিপি এবং সিভি এর অনুপাত। তাহলে এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই যে গামা আমরা পেয়ে গেলাম। দেখো তো এই টপিকটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? জি স্যার তো সেই ক্ষেত্রে আমরা গামার মান যদি জেনে যাই, গামার মান যদি জেনে যাই তাহলে গত লাস্ট ক্লাসে আরেকটা ইকুয়েশন আমরা বের করেছিলাম, এটা মনে আছে কিনা দেখো? সিভি দ্যাট ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড গামা মাইনাস 1, আর আরেকটা বের করেছিলাম আমরা সিপি দ্যাট ইজ ইকুয়াল টু গামা আর ডিভাইডেড গামা মাইনাস 1। তাহলে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিভি এর মান কত বের করতে পারি না। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমাদেরকে, যদি বলা হয় যে ওজোন গ্যাসের ক্ষেত্রে মানে O3 গ্যাসের ক্ষেত্রে সিপি কত, সিভি কত? সিপি ইকুয়াল টু হোয়াট আর সিভি দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো তো এটা পারা যাবে কিনা এই প্রশ্নগুলো পরীক্ষা যদি কখনো আসে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের নাম থেকে তো আমরা ধারণা পেয়ে যাব সেটা এক পরমাণু না দ্বি না বহু পরমাণু, সেটা তো আমরা জেনে যাব। তাহলে এই যে সিপি এবং সিভির মান বের করতে গেলে এই সমীকরণ দুটো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অনলি কার মান জানতে হবে? শুধু কার মান জানতে হবে? গামার মান জানতে হবে। তো গ্যাসের নাম থেকে তো আমরা গামা জেনে যাব, তাই না? তাহলে আমরা গামা পেয়ে যাচ্ছি, যেহেতু এটা ওজোন গ্যাস, ওজোন গ্যাস হচ্ছে বহু পরমাণু গ্যাস। তো বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.33।
তাহলে এই যে 1.33 গামার এই মানটা এই উপরে সিভির সমীকরণে বসাবে, আবার সিপির সমীকরণে বসাবে। আর আর এর মান তো জানা আছে। আর এর মান কত? 8.31, ওই যে মোলার গ্যাস কনস্ট্যান্ট 8.31 জুল পার মোল পার কেলভিন। আর এর একক যা, ওই সিপি সিভি এর এককও কিন্তু তাই। হ্যাঁ, তাহলে সিপি এবং সিভি যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় এই অঙ্কটা মনে রাখবে। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়, বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন হয়, স্যার এটা করছি ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন হয়। বলো। স্যার সিপির মানটা ওই যে স্যার সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ওটা দিয়ে স্যার বের করলে হবে না? হ্যাঁ হবে, ওটাতে যার দরকার কি সরাসরি সমীকরণটা ইউজ করবে, ওটা দিয়েও হবে। হ্যাঁ, ও বলতেছে সিভির মানটা বের করে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর ওখান থেকে বের করবে। হ্যাঁ হবে, কিন্তু আমরা একটা জেনারেল ফর্মুলা তৈরি করেছি, সরাসরি আমরা সিপি সিভির মান বের করব এই দুটো সমীকরণ ইউজ করে। আর এই সমীকরণগুলো তো এসছে ওই জায়গা থেকে, ওই যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু সিপিটা এটা এসছে। তো যাই, যার যেটা সুবিধা হয় সে সেটা ইউজ করে অঙ্কটা করার চেষ্টা করবে। তো দেখো, তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এখন আমরা সিপি এবং সিভি এর মান বের করতে পারবো কিনা এটা আমাকে বলো সবাই। জি স্যার পারবো। আচ্ছা, তাহলে আর যারা ক্লাসে নাই তারা তো কখনোই পারবে না। তো যাই, তাহলে সিপি সিভির মানটা আমরা বের করা শিখলাম। এবারে আমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য একটু জানতে হবে। আমরা এই যে চারটে যে তাপগতীয় প্রক্রিয়া পড়েছিলাম, এই চারটা তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখি তোমাদের আমি একটু হিন্টস দিই, তোমরা কেউ বলতে পারো কিনা। বলো তো, DW দ্যাট ইজ ইকুয়াল টু PdV দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটা কোন তাপগতীয় প্রক্রিয়া? বলো। সময়আয়তন প্রক্রিয়া। সময়আয়তন। সমআয়তন প্রক্রিয়া। আচ্ছা, এবারে বলো তো, DW দ্যাট ইজ ইকুয়াল টু PdV, এইটা কোন তাপগতীয় প্রক্রিয়া? সমচাপ। সমতাপ। সমচাপ। এই সমতাপ। PdV এর পরিবর্তে কিন্তু আরেকটা মান আমরা এখানে ইউজ করতে পারি। দেখো কিভাবে, PdV দ্যাট ইজ ইকুয়াল টু nRT। এবার এটাকে যদি আমরা গত লাস্ট ক্লাসে এটা করানো হয়েছে, তাপমাত্রার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তৈরি হবে ddt অফ nRT। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু P কনস্ট্যান্ট সমচাপ, তাহলে আমরা চাপটাকে বাহিরে নিয়ে যাব, P কে বাহিরে নিয়ে যাব, আর ভিতরে তৈরি হচ্ছে ddt অফ V, আর দ্যাট ইজ ইকুয়াল টু, ডান পাশে nR কিন্তু কনস্ট্যান্ট, তাহলে nR টা বামে চলে যাবে, আর ddt অফ T মানে হচ্ছে 1। তাহলে এবারে উভয় পক্ষে যদি আমরা dt দিয়ে গুণ করে দিই তাহলে PdV দ্যাট ইজ ইকুয়াল টু তৈরি হচ্ছে nRdt। এই ক্যালকুলেশনটা গত ক্লাসেও করানো হয়েছে। আচ্ছা, যারা ভালো স্টুডেন্ট তারা এতক্ষণ বলার দরকার ছিল যে স্যার এটা করানো হয়েছে বা আপনি পড়াইছেন। আচ্ছা, তাহলে PdV দ্যাট ইজ ইকুয়াল টু nRdt। তাহলে এইটা যে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এই মানটা, এটাকে সরিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি nRdt। তাহলে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা সমচাপের ক্ষেত্রে কি বের করতে পারি? কাজ বের করতে পারি। আর ডিটি মানে কি? T2 - T1, ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে সমচাপের ক্ষেত্রে কৃত কাজ। তাহলে তোমার সমআয়তনের ক্ষেত্রে তো কাজ হয় না, বাকি তিনটা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কাজ হবে। তো সমআয়তনে কাজ শূন্য হয়ে যাচ্ছে যেহেতু আয়তনে পরিবর্তন হচ্ছে না, কিন্তু সমচাপের ক্ষেত্রে চাপ স্থির, বাট অন্যান্য রাশির পরিবর্তন হবে, আয়তনে পরিবর্তন হবে, ডেফিনেটলি এখানে ওয়ার্ক ডান হবে। তাহলে সেই ওয়ার্ক ডানটা আমরা যদি আয়তনে পরিবর্তন সরাসরি বলাই থাকে, চাপ বলা থাকে, তাহলে আমরা সরাসরি PdV দিয়ে বের করে দিব। আর যদি ধরো গ্যাসের মোল সংখ্যা বলা আছে, তোমার দুটি তাপমাত্রা বলা আছে, ধরো তোমার আমি যদি বলি যে একটা পাত্রে ধরো তোমার 20 মোল গ্যাস আছে, হ্যাঁ, এখানে এন এর মানটাকে বলা হচ্ছে 20 মোল। ঠিক আছে, 20 মোল গ্যাস আছে একটা পাত্রে, ইনিশিয়াল তাপমাত্রা ছিল T1 ইকুয়াল টু ধরো 300 কেলভিন। এখন ধরো চাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ধরো T2 ইকুয়াল টু হয়ে গেল 340 কেলভিন। কি বলা হলো? চাপ স্থির রেখে তাপমাত্রা 340 কেলভিনে উন্নীত করা হলে এই প্রক্রিয়াকৃত কাজ কত হবে? এটা কিন্তু একটা অঙ্কের ধারণা দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কি এখন করতে পারবে না? তাহলে এই অঙ্কটা করার জন্য কোন সমীকরণে যাবে? DW দ্যাট ইজ ইকুয়াল টু nR ইনটু T2 মাইনাস T1, রাইট? তাহলে এই সমীকরণ ব্যবহার করলে আমরা পেয়ে যাচ্ছি n এর মান জানা, R জানা, T2 T1 জানা, ক্যালকুলেশন করলে কাজ কত জুল হয় এটা বের করে নিবে। এই অঙ্কগুলো বাসায় করতে হবে কিন্তু তোমাদের, আমি ধারণা দিচ্ছি অঙ্কগুলো তোমাদের বাসায় করতে হবে। তাহলে সমচাপ প্রক্রিয়ায় কাজ, যদি তাপমাত্রা, দুটো তাপমাত্রা বলা থাকে, গ্যাসের মোল সংখ্যা বলা থাকে, যদি মোল সংখ্যা না থাকে তাহলে n এর মান 1 ধরবে, আর যদি গ্যাসের ভর বলা থাকে তাহলে ভর থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারি, ওই ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই গ্যাসের নাম থেকে আমরা আণবিক ভর জেনে যাব, তাহলে আমরা n পেয়ে যাব। আর যদি n দেওয়া না থাকে, মোল সংখ্যা ভর দেওয়া না থাকে, তাহলে এক মোল বিবেচনা করে অঙ্কটা করতে হবে। কখন? যদি দুটো তাপমাত্রা দেওয়া থাকে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করার জন্য। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা বলো? সমচাপের ক্ষেত্রে এবং সমআয়তন প্রক্রিয়ার যে কাজের যে
ডিটেইলস অ্যানালাইসিস, এটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবারে চলে Yes, আসো, sir. আমরা আরেকটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে যে আমরা ওই পি বনাম ভি লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় সেটা কি নির্দেশ করে বলো তো? কাজ নির্দেশ করে, জানা আছে নিশ্চয় আমাদের। পি বনাম ভি sir. লেখচিত্রে, পি বনাম ভি লেখচিত্রে যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে? স্যার কাজ নির্দেশ করে স্যার। কাজ নির্দেশ করে। আচ্ছা, এখন দেখো আমরা সমালোচনা প্রক্রিয়ার জন্য কাজ বের করতে চাচ্ছি। সমালোচনা প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ আমরা ক্ষেত্রফল দিয়ে বের করতে পারি, কিন্তু একটা ঝামেলা আছে সমালোচনা প্রক্রিয়ার ক্ষেত্রে। বলো তো, তাপমাত্রা স্থির থাকে, এটা বয়েলের সূত্রকে সমর্থন করে। তো বয়েলের সূত্রকে সমর্থন করলে কি জানি আমরা? ভি সমানুপাতিক 1/p এট কনস্ট্যান্ট টেম্পারেচার টি, রাইট? তো এইটাকে যদি আমরা দেখো, আমরা এখানে একটা লেখচিত্র তৈরি করছি। এক্স অক্ষে দিয়ে দিলাম চাপ আয়তন ভি আর ওয়াই অক্ষে চাপ পি। তো বলতো সমালোচনা প্রক্রিয়ার ক্ষেত্রে এই লেখটা চাপ এবং আয়তনের পরিবর্তন যে হারে হয়, রুদ্ধতাপের ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তন কি সে হারে হয়, নাকি রুদ্ধতাপের ক্ষেত্রে দ্রুত পরিবর্তনটা হয়? না, দ্রুত পরিবর্তন হয় স্যার। এই জন্য বলা হয় যে সমষ্ণ লেখের চেয়ে রুদ্ধতাপীয় লেখটা কি হয়? খাড়া হয়, মানে রুদ্ধতাপের লেখের ঢাল বেশি হবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ধরো এইরকম আস্তে আস্তে নেমে যায়, খুব মানে ধীর প্রক্রিয়া। এটা সমষ্ণ প্রক্রিয়াটা ধীর প্রক্রিয়া। ধরো এই যেটাই একটা প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো ধরো এ থেকে বি তে যাচ্ছে। আচ্ছা, এখন বলো তো, এ থেকে বি তে গেলে আমরা এখানে ক্ষেত্রফল বিবেচনায় কি আমরা কাজ এখানে বের করতে পারবো বলো তো? এটা কি সরল রেখা না বক্ররেখা? স্যার বক্ররেখা। বক্ররেখা। তাহলে আমরা ক্ষেত্রফল কেন বের করতে পারবো না তার ব্যাখ্যাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এই আয়তন অক্ষের উপরে লম্ব টেনে দিই, আবার বি থেকেও যদি লম্ব টানা হয়, তাহলে ধরো এই পয়েন্টটা সি আর এই পয়েন্টটা হচ্ছে তোমার ডি। সি তে আয়তন হচ্ছে তোমার ভি2 আর ডি তে আয়তন হচ্ছে তোমার ভি1। যেখানে শব্দ হচ্ছে মিউট করে রাখো। আচ্ছা, এখন বলো তো, আমরা এখানে যে আবদ্ধ ক্ষেত্রটা পাচ্ছি এই আয়তন অক্ষের উপরে লম্ব টানার পর, এটা কি জিওমেট্রিক্যাল কোনো রেগুলার শেপকে কি স্যাটিসফাই করে বলো তো? এটা কি আমরা বলতে পারি না এটা স্যার। আয়তাকার, বর্গাকার, ত্রিভুজাকার বা ট্রাপিজিয়াম বা সামথিং এলস? বলা যাবে? আচ্ছা, তাহলে বলা যাচ্ছে না, তাহলে কি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো জ্যামিতিক ভাবে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করব বলো? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করতে পারি, কেউ বলতে পারবে? ইন্টিগ্রেশন করে। স্যার ইন্টিগ্রেশন করে। দুইটা স্টুডেন্ট বলতে পেরেছে, তোমাদের দুইজনকে ধন্যবাদ। যে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করে বের করতে হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে আমার এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কাজ বের করা যে নরমাল যে সমীকরণ, সেই সমীকরণে আমরা ফিরে যাচ্ছি। dw দ্যাট ইজ ইকুয়াল টু p ইনটু dv। এখন বলো তো, এ থেকে বি তে যাওয়ার ফলে তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু কার পরিবর্তন হচ্ছে বলো? চাপেরও পরিবর্তন হচ্ছে এবং আয়তনেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি এখানে যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে দেখো তো, চাপ কি স্থির আছে না পরিবর্তন হচ্ছে? আমি যে সমীকরণটা লিখেছি সেটার আলোকে চাপ স্থির স্যার। চাপ স্থির। কিন্তু আমার এই ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তো চাপ স্থির নয়, তাহলে চাপ পরিবর্তনশীল। তাহলে এই পরিবর্তনশীল চাপ বের করার জন্য, তাহলে পরিবর্তনশীল চাপের আমাদের একটা ইকুয়েশন নিশ্চয় আছে। তাহলে সেটা অবশ্যই এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ PV = nRT, বা পরের লাইনে আমরা এখানে লিখতেছি দেখো P = nRT / V। এখন বলো তো, n কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। এখন বলো তো, V পরিবর্তন হলে P ও কি হবে বলো? পরিবর্তন হবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন ভি এর বিভিন্ন মানের কারণে পি এর বিভিন্ন মান পাবে, তার মানে এটা একটা পরিবর্তনশীল চাপ। এই পিটাই এখন আমরা ওখানে বসিয়ে দিব। আচ্ছা, এখন টোটাল আয়তন পরিবর্তন হচ্ছে কতটুকু বলো? ভি1 থেকে কতটুকু কোথায় পরিবর্তন হচ্ছে? ভি2 তে। তাহলে টোটাল কাজ পাওয়ার জন্য এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এখানে আমরা ক্ষেত্রফল আর বের করতে পারছি না। কেন পারা যাচ্ছে না? কারণ এটা রেগুলার কোনো শেপ না, জিওমেট্রিক্যাল কোনো শেপ না। সুতরাং এটা জ্যামিতি দিয়ে এটা বের করা যাবে না, এটা ক্যালকুলাস দিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে আমরা w দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dw মানেই হচ্ছে w, আর ডান পাশে যেটা আছে p ইনটু dv। বলতো এখানে dv আয়তনের পরিবর্তন, তাহলে ইনিশিয়াল আয়তন কত আমার? v1, আর ফাইনাল আয়তনটা কত? v2। তোমরা v1 v2 এর জায়গায় v1 এর জায়গায় vi লিখতে পারো ইনিশিয়াল আয়তন, অথবা v2 এর জায়গায় v ফাইনাল লিখতে পারো, f লিখতে পারো। সেটা তোমাদের ব্যাপার, যে যেভাবে মন চায় সে সেভাবে লিখবে।
আচ্ছা, এখন এই পিটা তো পরিবর্তনশীল, তাই না? তাহলে এই যে পি এর যে মানটা বের করেছো এনআরটি ডিভাইডেড ভি, সেটা ওখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2, আর পি এর পরিবর্তে কি লিখবো আমরা? এন আর টি ডিভাইডেড ভি, আর ডিভি তো ওখানে আগে থেকেই আছে। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো, সবাই কনফার্ম করো। জি স্যার। আচ্ছা, এখন বাকি কাজগুলো করো, এখন বলো বাকি কাজটা কিভাবে করবো। আলামিন বলো, আলামিন বলো তো এই কাজটা এখন আমরা করতে চাচ্ছি। ইন্টিগ্রেশন তো আমাদের করা হয়ে গেছে, তাই না? আনমিউট করো, জি। বলতে থাকো এখন কি করব। স্যার, ডাব্লিউ দ্যাট ইজ স্যার ইকুয়াল এনআরটি স্যার স্থির তো স্যার, ওইটা বাইরে চলে যাবে স্যার, তাহলে ডিভি বাই ভি হবে, আর 1 বাই ভি মানে হলো গিয়ে লন ভি। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি মানে 1 বাই ভি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে লন ভি হয়, মনে আছে? ধন্যবাদ তোমাকে। ln ভি, আর ওই যে লিমিটের মানটা এখন কোথায় দিতে হবে? থার্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দাও। এটা হচ্ছে ভি1 আর এটা হচ্ছে ভি2। দেখো এটা বুঝতে পেরেছো কিনা এই লাইনটা? জি স্যার। আচ্ছা, জি স্যার, এবারে জি। মান বসিয়ে দাও, আপার লিমিট লোয়ার লিমিট মানটা অ্যাপ্লাই করে দাও। তাহলে এন আর টি ওটা রেখে দাও, আর লন ভি এর জায়গায় এবার আপার লিমিট মাইনাস লন ভি এর জায়গায় এবার লোয়ার লিমিট, তাহলে লন ভি টু মাইনাস ভি ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু ডিভাইডেড ভি ওয়ান। ওই যে লগের যে সূত্রটা, সেটা নর্মাল যে সূত্রটা তোমরা জানো, ওইটা আমরা প্রয়োগ করলাম। তো এই যে সমীকরণটা বের হলো, এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা কি বের করতে পারি? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ বের করতে পারি। দেখো তো এটা সবাই বুঝতে পেরেছে কিনা? শেপটা রেগুলার হোক বা ইরেগুলার হোক, যেটাই হোক না কেন, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার আয়তনে পরিবর্তন হয়, এই যে আয়তনের পরিবর্তন হচ্ছে ভি টু ভি ওয়ান, ভি টুটা হচ্ছে ফাইনাল আয়তন, শেষ আয়তন, আর ভি ওয়ানটা হচ্ছে আদি আয়তন। তাহলে এই আদি আয়তন জানা থাকলে তাহলে ওই দুটো আয়তনের অনুপাত করে লন নিতে হবে, আর এনআরটি যেটা থাকবে সেটা দ্বারা গুণ করলে কি পেয়ে যাবে? কাজ পেয়ে যাবে। এবারে আমি এখানে একটা সমীকরণ লিখবো, এটা কে বলতে পারে দেখি তোমরা ধরতে পারো কিনা। এনআরটি লন লন এনআরটি লেখা হলো, লন লন লেখা হলো। এবারে ভি2 বাই ভি1 এর পরিবর্তে আমি লিখতেছি পি1 বাই পি2, এবং এটা কেন, কে ব্যাখ্যা দিতে পারবে এই সমীকরণটার ব্যাপারটা? কে পারবে বলো? স্যার পিভি ইকুয়াল কে ওইখান থেকে স্যার। স্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, বয়েলের সূত্র, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তাহলে আমরা কি জানি? ভি সমানুপাতিক 1 বাই পি। তার মানে আমরা ওই যে জানি না, এই যে সরাসরি লিখবো, অত জটিলে যাওয়ার দরকার কি? পি1 ভি1 ইকুয়াল টু কি? পি2 ভি2। তাহলে এই লাইন থেকে তো তৈরি হচ্ছে এই যে ভি2 বাই ভি1, সাইড চেঞ্জ করলে দেখো এটা তৈরি হচ্ছে ব্যস্তানুপাতিক পি1 বাই পি2। তাহলে এই যে আমাদের যে ভি2 বাই ভি1, তার পরিবর্তে আমরা কি লিখে দিব? পি1 বাই পি2। সুতরাং যদি চাপ দিয়ে বলা থাকে অঙ্ক, তাহলে ওই দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে হবে, ডানেরটা। আর যদি তোমার আয়তনে পরিবর্তন দিয়ে অঙ্ক থাকে তাহলে মাঝেরটা দিয়ে করতে হবে। তাহলে দেখো তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ বের করার এটাই সমীকরণ, এর বাইরে কোনো সমীকরণ নাই। বুঝতে পেরেছো কিনা সবাই বলো আমাকে? জি স্যার। জি স্যার। এখন আমি যদি ধরো পাত্রে গ্যাস নিলাম, ধরো তোমার এই যে পাত্র, ধরো এটাই একটা পাত্র, এই পাত্রে ধরো এখানে পিস্টন লাগানো আছে, এটাই ধরো উপরে এটা পিস্টন, এর ভিতরে গ্যাস আছে। হ্যাঁ, এর ভিতরে ধরো গ্যাস আছে। এই গ্যাসটাকে আমি বলে দিলাম এটা হচ্ছে তোমার কি কি গ্যাস আছে বলে দিই। ধরো তোমার 200 গ্রাম হিলিয়াম গ্যাস আছে এর মধ্যে। হিলিয়াম গ্যাস 200 গ্রাম কত তাপমাত্রায় আছে সেটা বলে দিচ্ছি, যে ধরো তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পাত্রের মধ্যে 200 গ্রাম হিলিয়াম গ্যাস বিদ্যমান। এখন বলা হলো যে তোমার এই গ্যাসটির চাপ ধীরে ধীরে যদি দ্বিগুণ করা হয়, গ্যাসের চাপ কি করা হলো? ধীরে ধীরে দ্বিগুণ করা হলো। চাপ ধরো আগে ছিল, যখন পিস্টনটা এই স্থানে ছিল তখন চাপ হচ্ছে ধরো তোমার P1 দ্যাট ইজ ইকুয়াল টু P। এবার আমরা চাপটা ধীরে ধীরে কি করলাম? P2 দ্যাট ইজ ইকুয়াল টু 2P করলাম, দ্বিগুণ করলাম। তো সেই ক্ষেত্রে এখন আমরা কৃত কাজ আমরা কি দিয়ে বের করব বলো? তাহলে এখানে চাপের পরিবর্তন বলা হয়েছে, কিন্তু তাহলে কি আমরা ওই যে এনআরটি লন ভি2 বাই ভি1 এটা দিয়ে করব, নাকি এনআরটি লন P1 বাই P2 দিয়ে করব সরাসরি? স্যার এনআরটি লন পি1 বাই পি2। P1 বাই P2। এনআরটি লন P1 বাই P2। এখন বলো এন কোথায়? এন এর কনসেপ্টটা বলো, একজন বলতে থাকো কথা। স্যার এন সমান 50 মোল হবে স্যার। হ্যাঁ, কনসেপ্টটা বলো, কিভাবে? সরাসরি উত্তর দাও কেন? একটু বের করার প্রসেসটা বলো সবার জন্য। স্যার আণবিক যে ভরটা আছে স্যার সেটাকে তার ওই পরমাণুর ভর দিয়ে ভাগ করবো স্যার। কি বলতেছো তুমি? বুঝলাম 4 না। গ্রাম 4 গ্রাম হিলিয়াম গ্যাস ইজ ইকুয়াল টু 1 মোল।
ওয়ান গ্রাম হিলিয়াম গ্যাস ইজ ইকুয়াল টু আর 200 গ্রাম হিলিয়াম গ্যাস ইজ ইকুয়াল টু তোমরা কি ছোট বাচ্চা 200/4 শিশুই রয়ে যাবে নাকি সারা জীবনে? বুঝলাম না। মোল সংখ্যা মানে কি বলতে পারো না? কথা বলা শিখো না এখনো। মোল সংখ্যা মানে কি? গ্যাসের ভর ডিভাইডেড আণবিক ভর। এই সমীকরণটা বলা যায় না? গ্যাসের ভর হচ্ছে 200 গ্রাম আর আণবিক ভর হচ্ছে হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম পার মোল। এটাও গ্রাম আর নিচে কিন্তু 4 গ্রাম পার মোল। মনে রাখতে হবে এগুলো। কথা যা বলবা একদম স্ট্রেট কাট সুন্দর কথা বলবা, যেটার মধ্যে কোনো ভুল থাকবে না। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে 50 হচ্ছে, তাই না? 50 হচ্ছে এখানে। তাহলে n এর মান 50, r এর মান জানা আছে, t এর মান জানা আছে, p1 p2 বলা আছে। p1 হচ্ছে p, p2 হচ্ছে 2p। p এর মান দরকার না, এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে যে nRT ln p1/p2 এটা ব্যবহার করলে করে অঙ্কটা করে নিবে, বাসায় করবে কিন্তু। নিজের মানে সবকিছু রেখে দিবে না, পড়াগুলো একটু পড়ার চেষ্টা করবে। আজকের পড়া আজকে শেষ করে দাও। ভালো স্টুডেন্ট যারা তারা এই কাজটা করে। তাহলে p1 ডিভাইডেড p2, তাহলে এখানে মান ব্যবহার করবে। n এর মান হচ্ছে তোমার কত? n এর মান হচ্ছে 50, r এর মান কত? 8.31, t এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে কিন্তু। তাহলে 300 কেলভিন হয়ে যাবে। আর লন p1 মানে হচ্ছে p আর p2 মানে হচ্ছে 2p। তাহলে এই যে এই p আর এই p কাটাকাটি হবে, তাহলে লন হাফ হবে। তো এইটা ক্যালকুলেশন করবে। তো এটা ক্যালকুলেশন করে এখন এখানে আমার একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এইটা ক্যালকুলেশন করে তো একটা কাজ পাবে, তাই না? কত জুল কাজ হয় সেটা তো তোমরা পাবে। এখন এই যে লন ক্যালকুলেশন করলে এখানে কখনো প্লাস মান আসে, কখনো মাইনাস মান আসে। ওই যে আয়তনের পরিবর্তন বা চাপের পরিবর্তন, যে কোনো কারণে এটা ক্যালকুলেশন করলে এখানে একটা মাইনাস সাইনও আসতে পারে, প্লাস সাইনও আসতে পারে। এখন প্লাস সাইন এলে ডাব্লিউ যদি প্লাস আসে তাহলে কি বোঝায়, আর ডাব্লিউ যদি মাইনাস আসে তাহলে কি বোঝায়? এই ব্যাপারটা কে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে? নাম বলো, তোমার নাম বলো, কে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে? স্যার সাইফ। হ্যাঁ সাইফ, তোমাকে ধন্যবাদ। একজন স্টুডেন্টই রেসপন্স করেছে, আর কেউ নাম বললো না। সাইফ বলো তো, 1706 বলো, সুন্দর করে ব্যাখ্যা করো। ডাব্লিউ প্লাস এলে কি বুঝবো আমরা, মাইনাস এলে কি বুঝতে হবে, সিগনিফিকেন্সটা কি? যদি স্যার ডাব্লিউ প্লাস আসে তাহলে হবে গ্যাস কর্তৃক কৃত কাজ, আর যদি মাইনাস আসে তাহলে পরিবেশের উপর হ্যাঁ সাইফের নেটের প্রবলেম হচ্ছে। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ও বলেছে যে ডাব্লিউ যদি প্লাস আসে তাহলে বুঝতে হবে যে গ্যাস পরিবেশের উপরে কাজ করবে, মানে সিস্টেম পরিবেশের উপরে কাজ করবে, এটা একটা জিনিস। আর যদি ডাব্লিউ মাইনাস আসে তাহলে বুঝতে হবে যে পরিবেশ সিস্টেমের উপরে কি করবে বা গ্যাসের উপরে কাজ করবে, এটাই হচ্ছে এর অর্থ। বাকিরা কি সবাই বুঝতে পেরেছো? ডাব্লিউ চিহ্ন প্লাস মাইনাস এলে কি বোঝায়? জি স্যার। তাহলে জি স্যার, আমরা জি স্যার। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে কাজের ইকুয়েশন বের করতে হয় সেটা আমরা এতক্ষণ ডিটেইলস বের করা হলো, খুব সুন্দরভাবে পড়ানো হলো। এই সমীকরণ ব্যবহার করে তোমরা আয়তনের পরিবর্তন দিয়ে বা চাপের পরিবর্তন দিয়ে আরো কিছু অঙ্ক করে নেবে। আর একটা জিনিস একটু মনে রাখবে, এই যে আমরা যেখানে চাপের পরিবর্তন দ্বিগুণ করলাম, এখন যদি এখানে অঙ্কের ভাষার মধ্যে বলা আছে যে তোমার একটি গ্যাসীয় পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম হিলিয়াম গ্যাস বিদ্যমান। এখন বলা হলো যে তোমার তাপমাত্রা স্থির রেখে গ্যাসটির চাপ দ্বিগুণ করা হলো। আচ্ছা, তাহলে এই ভাষা থেকে কি আমরা বলতে পারবো এটা সমষ্ণ প্রক্রিয়া? তাপমাত্রা স্থির রেখে গ্যাসটির চাপ দ্বিগুণ করা। জি স্যার। আচ্ছা, তাহলে কোন ভাষা থেকে তুমি বুঝলে এটা সমষ্ণ প্রক্রিয়া? একটু রেসপন্স করো কুইক। স্যার তাপমাত্রা স্থির রাখা তাপমাত্রা হয়েছে। স্থির রাখা। আচ্ছা, এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো যে তোমার চাপ যদি ধীরে ধীরে দ্বিগুণ করা হয় তাহলে এই প্রক্রিয়াকৃত কাজ কত হবে? এই ভাষা থেকে কি বুঝবো আমরা? এই ভাষা থেকে আমরা কি বলবো এটা কোন প্রক্রিয়া? চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হলো, সমষ্ণ। সমষ্ণ। সাইফ বলেছে সমষ্ণ। কেন সাইফ বলো তো? কারণ স্যার ধীরে ধীরে কাজ করা হয় তার জন্য, মানে স্যার ধীরে ধীরে আয়তন বাড়ানো হয়। বলবে যে এখানে অলরেডি ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, চাপ এবং আয়তনের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয়। এগুলো মনে রাখতে হবে, এই কথাগুলো বলা হয়েছে কিন্তু আসল কথাগুলো মনে রাখতে পারতেছো না তোমরা, ক্লাসে মনোযোগ নাই এই জন্য। এখানে সমষ্ণ প্রক্রিয়া কন্ডিশনই তো চাপ এবং আয়তনের পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, আর রুদ্ধতাপের ক্ষেত্রে দ্রুত হচ্ছে। সুতরাং হঠাৎ যে পরিবর্তন হয় সেটা হচ্ছে রুদ্ধতাপ। হঠাৎ যদি চাপ আয়তনে পরিবর্তন হয় সেটা কিন্তু রুদ্ধতাপ, আর যদি ধীরে ধীরে চাপ আয়তনে পরিবর্তন হয় সেটা হচ্ছে সমষ্ণ। এগুলো মনে রাখতে হবে, এই ভাষাগুলো থেকে কিন্তু বুঝতে হবে এটা সমষ্ণ প্রক্রিয়া। অনেক সময় সরাসরি তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো বা আয়তন অর্ধেক করা হলো, এই কথাটা নাও বলা থাকতে পারে। ধীরে ধীরে চাপ বা আয়তন পরিবর্তন করা হলো, তাহলে সেটাই হচ্ছে সমষ্ণ। ধীরে ধীরে কথাটা থেকে তোমাকে বুঝতে হবে।
সবাইকে নিতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। এই তাহলে জি সমস্যা স্যার। প্রক্রিয়ার ডিটেইলস যা ছিল, খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল, তথ্যগুলো ছিল, সেগুলো বলা হলো, অঙ্ক বলা হলো, তোমরা আরো কিছু অঙ্ক করে নিবে। এবারে তোমাদের আরেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ আমরা এখনো বের করতে পারি না, সেটা কোনটা বলো? সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে একটা সমীকরণ আছে, রুদ্ধতাপীয়। এটা খুবই ইজি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রক্রিয়ার জন্য কাজ। আচ্ছা, তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে বলো, নিজেরাই বলো। আমরা একটা ইকুয়েশন সরাসরি জানি, ডিকিউ ইকুয়াল টু কত? 0। তো ডিকিউ যেহেতু 0, তাহলে এখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডিকিউ 0, তোমরা কিন্তু, আমি এটার যে একটা অ্যাসাইনমেন্ট এসেছিল, তোমরা কিন্তু ওই এটাকে রুদ্ধতাপ প্রক্রিয়া ধরে ওই যে তোমার তাপমাত্রা T2 থেকে T3 পরিবর্তনের ফলে তোমরা কিন্তু সেকেন্ড পার্টের অ্যাসাইনমেন্টে খুবই খারাপ করেছো। আমি তোমাদের খাতা দেখেছি, খুবই খারাপ করেছো। অনেকে 4 পেয়েছো, 5 পেয়েছো, 10-এর মধ্যে 4 পেয়েছো, 5 পেয়েছো, 6 পেয়েছো, অনেকে 7 পেয়েছো। কয়েকটা স্টুডেন্ট ভালো করেছে, 9 পেয়েছে, আর 10 মনে হয় 3-4 জন পেয়েছে। আর বেশিরভাগই এই যে 5, 6 এরকম মার্ক পেয়েছে অ্যাসাইনমেন্টে। তো শিক্ষকের ক্লাস যদি ফলো না করো, তোমরা ওই যে অনলাইনে নেটের যে সলিউশন গুলো পেয়েছো, এগুলো তো ভুল ছিল। নেটে যে সলিউশন গুলো ছিল সেগুলো তো ভুল ছিল। এগুলো তো আমার ক্লাসগুলো ফলো করতে হবে তোমার। তোমার এখানে গ্যাসের যে পাত্রটা ওখানে উদ্দীপকে বলা আছে, সেটা হচ্ছে পরিবাহক। তো পরিবাহক যদি একটা পাত্র যদি পরিবাহক হয়, এখন যদি তোমার চাপ এবং আয়তনে পরিবর্তন হয়, তাপমাত্রা যখন T2 থেকে T3 তে যাচ্ছে, তখন চাপেরও পরিবর্তন হয়েছে, আয়তনেরও পরিবর্তন হয়েছে। তাহলে আমার এখানে, তাহলে তোমরা বলতে পারো তার এটা রুদ্ধতাপ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাত্রটা তো তাপের সুপরিবাহক, সুতরাং চাপ এবং আয়তনে পরিবর্তন করলে রুদ্ধতাপের কন্ডিশন কি? ডিকিউ 0। ডিকিউ 0 মানে কি? যে সিস্টেম থেকে তাপ ভিতরে যাবে, মানে বাইরে যাবে না, পরিবেশে যাবে না, আর পরিবেশ থেকে তাপ সিস্টেমে আসবে না। তাহলে এটা পাত্র বলে দিয়েছে সুপরিবাহক। তাহলে কি আমি এটাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলতে পারবো? বলো। না না স্যার। স্যার। সো দ্যাট ইজ দ্য ভেরি, তোমার অনেক স্টুডেন্ট কিন্তু এটা মিস্টেক করেছে, বিগ মিস্টেক করেছে অনেকে। ওই যে অনলাইনে সলিউশন এসছে, আমি দেখেছি যে ডিকিউ 0 ধরে করেছে। ইট ইজ টোটালি রং। এটা ডিকিউ 0 হবে না, কেন? এটা হচ্ছে পাত্র হচ্ছে সুপরিবাহক। হ্যাঁ, পাত্র যদি কুপরিবাহক হতো, তাহলে এটাকে আমি রুদ্ধতাপ বলতে পারতাম। তাহলে আমি কেন রুদ্ধতাপ বলতে পারছি না, এটা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এটা তো পাত্র সুপরিবাহক। তো সুপরিবাহক হলে তুমি চাপ আয়তনে পরিবর্তন হলে তো পরিবেশের সাথে সিস্টেমের এক্সচেঞ্জ হবে। তাহলে তো তোমার এক্সচেঞ্জ হলে ডিকিউ 0 কিভাবে লিখবে? রুদ্ধতাপের কন্ডিশনে তো ডিকিউ 0 থাকতে হবে। So that is all explanation for adiabatic process. সুতরাং আমার ক্লাস ফলো করতে হবে। ক্লাস না করলে এইটাই হবে তোমাদের এই কেস সেকশনের। তোমার বেশিরভাগ স্টুডেন্টই সেকেন্ড অ্যাসাইনমেন্টে, ফার্স্ট অ্যাসাইনমেন্টেও অনেকে ভুল আছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট মোটামুটি হয়েছে, কিন্তু সেকেন্ড অ্যাসাইনমেন্টটা বেশিরভাগ স্টুডেন্টই 4-5 করে পেয়েছে 10-এর মধ্যে। খেয়াল করো, এটা দিয়ে কিন্তু তোমার মূল্যায়ন হবে, এটা মাথায় রেখো তোমরা সবাই। সুতরাং যারা ক্লাস করছো না, এই যে মাত্র 23 জন স্টুডেন্ট ক্লাসে আছো, 22 জন স্টুডেন্ট তোমরা ক্লাসে আছো, স্টুডেন্ট হচ্ছে প্রায় 70 আপ। সুতরাং যে সকল স্টুডেন্ট ক্লাস করে না, তারা তো ওই যে বাজারে যে সলিউশন গুলো পাচ্ছে সেটাই লিখে দিয়েছে, আর সেই অনুসারে মার্কও পেয়েছে, 4 মার্ক 5 মার্ক করে পেয়েছে। কয়েকটাতে আমি মানে হয়তো মার্কিং করেছি পাস করানোর জন্য। খুবই আনফরচুনেট। তোমাদের গ্রুপ থাকলে, পার্সোনাল গ্রুপ থাকলে, ওইগুলোতে এই কথাগুলো কনভে করে দিও। আমার যে কথাগুলো বললাম, আকাশ কর্মকার, সাইব, সাব্বির যারা আছো ভালো স্টুডেন্ট, তোমরা একটু কথাগুলো শেয়ার করে দিও ওইদিকে, যে আমি কি বললাম আজকের ক্লাসে। অ্যাসাইনমেন্টটা কিন্তু ভালো হয় নাই। এই অ্যাসাইনমেন্ট দিয়ে কিন্তু তোমার মূল্যায়ন হবে, ইভেন এসএসসি মূল্যায়ন হইতে পারে। আচ্ছা, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজ বের করতে চাচ্ছি। তাহলে ডিকিউ 0, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হয় বলো তো? ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাদের এখানে কত আসে? তাহলে এটা 0, দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা ফাইনালি এখানে শর্টকাট করব। হ্যাঁ, সময় বেশি নাই, 4 মিনিট সময় আছে। ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস, আর ডিইউ মানে কত জানি আমরা? এনসিভি ডিটি। তাহলে এখন বলো তো, তাহলে রুদ্ধতাপের ক্ষেত্রে এই যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাই না? এই যে ডিটি আছে, এনসিভি তে কনস্ট্যান্ট।
টেম্পারেচার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো তাপমাত্রা যদি T1 থেকে T2 তে পরিবর্তিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করব? তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তিত হচ্ছে। তো ওটার ক্ষেত্রে তোমাদের যে লেখ ছিল সেটা হচ্ছে যে তোমরা ক্ষেত্রফল বিবেচনা বের করে আমরা করতে পারি। এইরকম ছিল, তাই না? এই যে এরকম একটা লেখ ছিল, এখান থেকে লম্ব টেনেছিলাম, এখান থেকে লম্ব টেনেছিলাম, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। এই কাজ আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যোগ করে দিলেই ওই গৃহীত বা বর্ধিত যে তাপ সেটা আমরা পেয়ে যাব। এই আর যদি তোমার ব্যাপারটা এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আমরা এটা বের করতে পারবো না, তাই না? এই যে এটা যদি এরকম খাড়া এরকম বক্ররেখার মতো থাকে তখন কি দিয়ে বের করতে হবে? ইন্টিগ্রেশন করে বের করতে হবে। আমার রেগুলার শেপ হলে ইন্টিগ্রেশন করে বের করা যাবে। তো বলো তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তিত হলে মোট কৃত কাজ পাওয়ার জন্য কি করবে? এখন এই যে উপরের সমীকরণটাকে এটাকে ইন্টিগ্রেশন করবে। তাহলে W that is equal to integration dW that is equal to integration minus n CV dt আর তাপমাত্রা হচ্ছে তোমার T1 থেকে T2, রাইট? তাহলে এখানে n CV minus n CV কনস্ট্যান্ট, এটা বের করে নিয়ে যাও। আর dt মানে কত? T। ইন্টিগ্রেশন dt মানে হচ্ছে T, আর লিমিটের মানটা দিয়ে দাও এখানে বন্ধনী করে, তো T1 আর উপরেরটা হচ্ছে T2। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি W that is equal to minus n CV, T এর জায়গায় এবার আপার লিমিট মাইনাস T এর জায়গায় এবার লোয়ার লিমিট, that is equal to তোমার, আচ্ছা আমি নিচে লিখতেছি, that is W equal to এই মাইনাসটা দ্বারা গুণ করে দিব, তাহলে কি হবে বলো, কথা বলো, n CV ইনটু কি হবে? T1 minus T2, T1 minus T2, that is equal to আবার আমরা লিখতে পারি n R ডিভাইডেড গামা মাইনাস 1, এটা কোথা থেকে এলো একজন বলো দেখি? T1 minus T2। So CV is equal to R divided by gamma minus 1. হ্যাঁ, এটা অলরেডি আমরা বের করেছি, CV ইকুয়াল টু কি R ডিভাইডেড গামা মাইনাস 1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণ ব্যবহার করেই কিন্তু আমার কি বের করতে হবে? কাজ বের করতে হবে। দেখো সবাই এটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। আবার এটাকে আরো অনেক ভাবে লেখা যায়, এটা একটা সমীকরণ, এটা মনে রাখবে, দুটাই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, এই যে 1 ডিভাইডেড গামা মাইনাস 1 ইন্টু nRT1 মাইনাস nRT2, মানে nR দিয়ে গুণ করে দিয়েছি ভিতরে। জি বুঝতে স্যার। পেরেছো? রেসপন্স করো। দ্যাট ইজ ইকুয়াল টু Yes, sir. 1 ডিভাইডেড গামা মাইনাস 1 ইন্টু P1 V1 মাইনাস P2 V2। So that is another important equation. যদিও উপরের সমীকরণ থেকে এটা তৈরি হচ্ছে, তার মানে এখন বলো যদি তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কাজ বের করার জন্য কোনটা ইউজ করবে? এই যে উপরের গুলো ইউজ করতে হবে, উপরেরটা ইউজ করবো আমরা। আর যদি তোমার চাপ আয়তনে পরিবর্তন দেওয়া থাকে তাহলে আমরা কাজ বের করার জন্য কোন সমীকরণটা ইউজ করব? আমরা এই সমীকরণটা ইউজ করব, নিচেরটা ইউজ করব যদি চাপ আয়তনে পরিবর্তন দেওয়া থাকে। দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ, ক্যালকুলেশন কিন্তু জটিল না, এগুলো সব আগের পড়াগুলো আসতেছে, ইন্টিগ্রেশন করা হলো, এরপরে করানোর পরে তোমার এখানে ওই যে এনআর দিয়ে গুণ করে দিলাম ভিতরে, তাহলে এনআরটি মানে কি জানি আমরা? পিভি। এনআরটি মানে চাপ আর আয়তনের গুণফল, যেহেতু তাপমাত্রা T1 তাহলে আদি চাপ আদি আয়তন হবে, আর এখানে পরেরটা তাপমাত্রা T2 তার মানে আদি শেষ চাপ আর আয়তন হবে। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। তো অঙ্ক তোমরা নিজেরাই পারবে, গ্যাসের নাম থেকে গামা জেনে যাবে, চাপ আয়তনে পরিবর্তন দেওয়া থাকবে বা তাপমাত্রা পরিবর্তন দেওয়া থাকবে, মোল সংখ্যা দেওয়া থাকবে, এই সমীকরণ ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা আগামী ক্লাসে অঙ্ক করব, আজকের সময় প্রায় শেষ হয়ে গেছে। তোমরা সবাইকে ক্লাস করার জন্য বলে দাও, গ্রুপে বলে দাও, আর অ্যাসাইনমেন্টে যে ভালো করো নাই সেটাও বলে দিও, সবাইকে ক্লাসে জয়েন করার কথা বলে দিও, সবাইকে যেন ক্লাসে একটু উপস্থিত থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং সবাই তোমরা লেখাপড়ার মধ্যে থাকার চেষ্টা করো। তো তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।